গুরুজি গৌশাস্ত্রী দূর দূরান্ত থেকে মানুষ একত্রিত হয়েছেন একটা জায়গায়, নাম পরিচয়টা? আমার নাম ঝুনু ঘোষ, আমি উল্টোডাঙ্গার থেকে আসছি। আপনি এখানে কেন এসেছেন? আমার মেয়ে ভীষণভাবে অসুস্থ ছিল এবং অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক নার্সিংহোম ঘুরেছি, সেখান থেকে সমস্ত রকম ওষুধ দিয়েছে, কিছুতেই আমার মেয়ে ভালো হয়নি। আমার মেয়ে স্বাস্থ্যবান ছিল, একদম মানে শেষের দিকে কঙ্কাল হয়ে গেছে। তখন আমি টিভিতে ওনার অনুষ্ঠান দেখি, টিভিতে অনুষ্ঠান দেখে আমি সেখান থেকে এখানে আসি, এসে এই গৌশাস্ত্রী মহাশয় আমার মেয়েকে একদম সুস্থ করে তুলেছে। সেই কারণে আমি গত মাসেই এসেছি, এই দিনে এসেই আমার মেয়ে সুস্থ হয়েছে। 45 মিনিটের মধ্যে উনি আমার মেয়েকে দাঁড় করিয়ে দিয়েছে। আমার মেয়ে কিছুটা গেলে বসে পড়তো, সেই মেয়েকে আমার দাঁড় করিয়ে দিয়েছে। আমার মেয়ের বয়স 25 বছর, মেয়ে এই সামনে বিএড পরীক্ষা কি দিয়েছে। প্রবলেম ছিল মেয়ের? মেয়ে হাঁটতে হাঁটতে আর হাঁটতে পারতো না, আর আমার মেয়ে স্বাস্থ্যবান ছিল, একদম রোগা হয়ে গেছে। তারপরে আমি বাবার কাছে নিয়ে আসার পর বাবা বললেন যে তোমার মেয়েকে বান মেরেছে তোমার নিজের ঘরেরই লোক। তখন আমি ওনার কাছে দেখেছি, উনি তখন বললেন যে তুমি মেয়েকে নিয়ে তারাপীঠে চলে এসো। তারাপীঠে এই শ্মশানে এসে মেয়েকে আমি 45 মিনিটের মধ্যে সুস্থ করে পেয়েছি। অনেক ডাক্তার অনেক কিছু দেখিয়েছি, তারা নানান রকম টেস্ট করেছে, কিছুই হয়নি। অনেক ভিটামিন ওষুধ খাওয়াতে খাওয়াতে আমার মেয়ে শেষ। আমার মেয়ে 2 বছর ধরে ভুগেছে, 25 বছর বয়স মেয়ে, তাকে দেখলে একদম এইরকম। এক কথায় জেনে নেব, এখন আপনার মেয়ে ঠিক কেমন আছেন? আমার মেয়ে এখন সুস্থ, আমার মেয়ে এখন সুস্থ, শুধু এই গৌশাস্ত্রীর জন্যই ও দাঁড়িয়েছে। তাদের সমস্যা থেকে কষ্টটাকে দূরীভূত করতে পারার, সেটার আনন্দটা কতটা আপনাকে আনন্দ দেয়? আনন্দ যে কথাটা, এই আনন্দটা দীর্ঘ বছর আমি এসে আজকে আনন্দ ভরে দিয়েছি শ্মশানে। আজকে যে শ্মশানে যতটা লোক আমি এনেছি, প্রত্যেকটা লোক ফল পেয়েছেন, আর যারা পাননি তারা এসেছেন, তারা পাবেন। তো এই জায়গায় আজকে আনন্দ। দীর্ঘ 36 বছর আমি যদি এই কলকাতার বুকে না থাকতাম, তাহলে ঘরের বাচ্চাটা উঠে দাঁড়াতে পারতো না। আজকে ইনি যে মেয়েটা এখন বাইক দিলেন, সেটা কোনো 500 টাকা সাজিয়ে দিয়ে কেউ পারেনি। তো আজকে আমি বহু জায়গা ঘোরার পরে এই বৌদি আমাকে বলছেন যে এনার বাচ্চা আমার সন্তানের মতন। আমি এই পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে বাচ্চাকে 45 মিনিটে তুলে দাঁড় করিয়েছি। এরকম মিরাক্কেল দেখার মতন ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবাংলা কেউ নেই, একমাত্র গৌশাস্ত্রী। আমি আমার বাবার বিদ্যা আমি যথেষ্ট পেরেছি, আমি করেছি এদের জন্য রাত ভর পরিশ্রম করে। আমি এদেরকে ফল দেওয়ার আমি না মা দিয়েছেন, এবং যতটা পেয়েছেন আমার থেকে ভালো বলা এনাদের থেকে শুনে নিন। কেন আমি বললে এখন মিডিয়া জগৎটা একটা নোংরা একটা জগৎ হয়ে গেছে, একটা সুদে কিছু ব্যবসাদারদের মতন হয়ে গেছে। যারা মিডিয়াতে বলছে তারা বলছে কাজ না হলে টাকা রিটার্ন নিয়ে যান। আরে আমি যদি কাজ জানি তো টাকা রিটার্ন দেবো কেন? আবার কেউ বলছে বশীকরণ, অনেক রকম নোংরামি হচ্ছে। এইসব নোংরামির জন্যে আমি 4টে বছর মিডিয়াতে লাইভ প্রোগ্রাম করতে পারি না। এদের নোংরামি এত বেশি বেড়ে গেছে, এই মা বোনরা ঘরে ঘরে প্রতিটি মানুষ এরা ঠকছেন। ঠকতে ঠকতে এমন জায়গায় এসে দাঁড়িয়েছেন, তখন এরা আত্মহত্যা ছাড়া কোনো পথ নেই। কেন স্বামীর পয়সা শেষ, মেয়েটার লাইফ বরবাদ, সব কিছু হয়ে লাস্ট টাইম অনেক গরিব দুঃখীরা বড় ভরসা নিয়ে বড় দূর দূরান্ত থেকে আমাকে এখানে এসে পৌঁছচ্ছেন যে কিছু কাজের জন্যে। সেই কাজটা আমার বাবা যে বিদ্যাটা দিয়েছেন, সেই বিদ্যাটা আমি মিডিয়াতে আপনাদেরকে তুলে দিয়েছি। আজ পর্যন্ত পশ্চিমবাংলার বুকে কোনো তান্ত্রিক জ্যোতিষ নেই যে স্পটে এরকম কেউ বলে দিয়েছে যে 45 মিনিটে একটা বাচ্চাকে ভালো করেছি। এরা কোনোদিন পারিনি। একমাত্র আমি না আমার তারামা, আমার বাবার বিদ্যা এবং আমার যথেষ্ট হাত যশ, এবং আমি বিদ্যাটা জেনে এসেছি। কারো ব্যক্তি একটি টাকা নষ্ট করিনি যে পশ্চিমবাংলা কেউ এসে বলেছে যে বাবা আমার 10,000 টাকা নষ্ট করেছো। এমনও দিন গেছে এই বহু ব্যক্তিকে কিছু অর্থ না নিয়ে নিজের টাকা লাগিয়ে আমি তাকে ভালো করে বাড়ি। দিদি, আপনার পরিচয়টা প্রথমে জান। শান্তিপুরে বাড়ি। কি পরিবর্তন দেখলেন আজকে এই যজ্ঞভূমিতে দাঁড়িয়ে? কি পরিবর্তন ঘটলো আপনার জীবনে? কালকে আমি ওনার বাবার কাছে এসেছি, এসে দেখিয়েছি, দেখিয়ে কি সমস্যা আপনার সন্তানের? কি সমস্যা? কথা বলতে পারে না, কানে শোনে না, বুঝলেন? ওর জন্য আমি টিভিতে দেখেছি সিরিয়ালটা, বাবার ইয়েতে দেখে আমার নন্দাই বললো তাহলে চলো, ওনার বাড়ি হচ্ছে নৈহাটি, ওখানেও গিয়েছি আমি। উনি আবার ওই যে
অরুণদা উনি ঠিকানা দিয়েছে, ওই ঠিকানাতে আমি এখানে উনিকে নৈহাটিতে দমদমে দেখিয়েছি। এখানে কি আজকে প্রথম আসলেন? হ্যাঁ, এটাই প্রথম আসলাম। কি পরিবর্তনটা পেলেন? আপনার সন্তানের কি কষ্ট রয়েছে আর সেই কষ্ট থেকে কি পরিবর্তন হয়েছে? কালকে ওনার বাবার কাছে দেখিয়ে, হ্যাঁ, দেখানোর পর একটু বললো আমার বাবা কথা বলতে পারে না, কানে শোনে না, তো উনি তাবিজ দিল, এই যে তাবিজটা দিয়েছে, দেওয়ার পর বললো ছান করে এটা পড়াতে। আমি ঘরে গেলাম, ওনার কাছ থেকে গিয়ে ঘরে গিয়ে সেটা কবে দিয়েছিলেন? কালকে বেশ। কালকে ছান করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওকে বসালাম, আমি বসিয়ে বললাম বলতে হবে মা বাবা, তখন বললো মা বাবা মাম্মা, এই তিনটুক স্পষ্ট বেরোয়নি, এমনি ইয়েতে বেরোচ্ছে স্পষ্ট। এটা বলছে বাবা, তারপরে মা। আমি তো নিজেই বুঝতে পারছি না মা আমার হাতে কী দিয়েছে। আমি কর্ম করে আমি যাকে যা দিচ্ছি, একটা মিরাক্কেল কাজ। বাচ্চাটা জন্মার পর থেকে বহু ডাক্তার বুদ্ধি বহু জায়গায় নিয়ে গেছে, কিন্তু এই বাচ্চাটা জন্মার পথে কথা বলতে পারতো না। বাড়ি কোথায় আপনার? শান্তিপুর থেকে। তো আমি এই যজ্ঞে বসে ওরা একটা মাল দিলাম মাদুলি করে, যে জন্মার পর কথা বলতে পারেন না, কানে শুনতে পারেন না, সেই ছেলে এই যজ্ঞের পরে আধ ঘন্টা পর মা বাবা বলে ডেকেছে। এটা আমার কথা নয়, তার মার মুখে শুনে দেখলে সে মা আমাকে এসে বলছে, এবং এখানে সবাই রয়েছে। তা আজকে এই যে মিরাক্কেল জায়গাটা, এটা তারা আমার অশেষ আশীর্বাদ, ছাড়া এটা কিছু হয় না। আর আমার তন্ত্র সাধনা নিষ্ঠাভাবে করা, আমি যা করেছি তাতে আপনারা ঘরে ঘরে মা বোনরা ফল পেয়েছেন, এটাই বড় আনন্দ আমার। আপনি কোথা থেকে এসেছেন? কাটোয়া থেকে। আপনার নাম পরিচয়টা একটু জানান। রাজেন্দ্র প্রসাদ চক্রবর্তী। আমি বাঁকুড়ার থেকে আসছি। এখানে এই কি প্রথম আসলেন? না, আমি প্রায় 8 থেকে 9 মাসের উপরে আসছি। এখানে এসে আপনি কি পেয়েছেন সেটা আগে জান। আমি পেয়েছি মনের একটা জোরও পেয়েছি। দ্বিতীয় নম্বর হচ্ছে আমার একটু শরীরে একটু হাঁপানির মতন ছিল, অ্যাসমা, তার থেকে আমি অনেক মুক্ত পেয়েছি। আমি অনেক জায়গায় গেছি, কলকাতা আমি নাম বলছি না, বড় বড় জায়গায় গেছি, কলকাতা বা হিন্দু বা মুসলিম সবাই কাছে গেছি, কিন্তু কোনো ফল পাইনি। তো অন্যান্য জায়গায় ঘুরে যে অভিজ্ঞতা হলো, এখানে গৌশাস্ত্রীজির কাছে এসে আপনার অভিজ্ঞতাটা কি দাঁড়ালো? তো অবশ্যই আমি যেটা কাজ পেয়েছি, প্রথম নম্বরই হচ্ছে আপনার 2 দিন পরে আমি বুঝতে পেরেছি আমার শরীরের মধ্যে একটা কিছু এনার্জি ফল করে। আপনার নাম পরিচয়টা একটু জানান। আচ্ছা, আমার নাম হচ্ছে বাদল ঘোষ। আমি এসেছি বড়জাত থেকে। যে আমি একজনের সঙ্গে প্রথমে পড়েছিলাম দুর্গাপুরে, বুঝলেন তো, সে জীবনটা আমার শেষ করে দিলে। সে বড় গুণী, সে 25,000 টাকা নিয়েছে আমার সঙ্গে, এইখানে নাম করবো না, উনি এইখানে আছেন। 2 বছর আমাকে এইভাবে রেখেছিল, বুঝলেন। তারপরে আমার মেয়ে অনুষ্ঠান মানে দেখে আমাকে এইখানকে নিয়ে আসে। আমি এসেছিলাম মহালয়ার দিনে, বুঝলেন। মহালয়ার দিনে একদিন এসে পরে, তারপরে আমার সে বললে, বাবা বললে দুটো তোমার ঘরে জিনিস আছে। একটা এখানে ছিলাম যখন সেই কোয়ার্টারে, তখন উনি দেখছি যে জামা ধুতি পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে, বুঝলেন। তা আমি বাবার কাছকে না এলে আমি পঙ্গু মারা হয়ে যেতাম। আমাকে বান মেরেছিল ওই আপনার দুটো জিনিসে, এবং জ্ঞান লোক লাগিয়েছিল। পা ভাঙতে লাগতাম, যেতে লাগতাম, গা হাত পা জ্বলন। এখন তো ফুর্তি করছি। এখন অনেকেরই হয়তো মনে আছে একটা সময় আপনাকে ধরে ধরে কোথাও একটা তাদের কাঁধে ভর দিয়ে আপনাকে এখানে আসতে হয়েছিল। আসতে হয়েছিল, তার থেকে আমার আর ভয় নাই। বাবার পায়ে চরণে, এই ঘটনাটা কি সত্যি? সত্যি। যদি বাবার একটা ফুল দেয়, সেটা লোক বিশ্বাস করুক না করুক, আমি করবো বিশ্বাস। আমার পাশে এই মুহূর্তে যিনি আছেন, প্রথমত আপনার পরিচয়টা একটু জানেন। মহাদেব বৈদ্য, বালিতেই বাড়ি আমার। আপনি কি পেয়েছেন গুরুজির কাছে? অনেক কিছু পেয়েছি 8 বছর আগে। তারপর যোগাযোগটা একটু আসতে আমি ঢিলে ঢিমে দিয়েছিলাম যে ভালোই চলছে, পরে যাবো করে আমাকে তারপর লাস্টে এমন করলো, পুরো আমাকে সইয়ে দিল আশেপাশের লোক। ব্যবসাটা পুরো মার খেয়ে গেল। তারপর আবার কি মনে হলো শাস্ত্রীজির কাছে না গেলে আমি আর উদ্ধার পাবো না, এই পরিত্রাণ থেকে উদ্ধার পাওয়া খুব মুশকিলের ব্যাপার। যার জন্য আবার শাস্ত্রীজির কাছে আমাকে দৌড়ে আসতে হলো। উনি নিজে আমাকে বললেন তোকে যা করছি আর এতদিন কোথায় ছিলিস, যোগাযোগটা রাখলি না কেন আমার সাথে। আর দেখুন ভালোই চলছিল, হঠাৎ কী হলো আমি জানি না, বলে তোকে বান মেরে দিয়েছে, প্লাস তোকে ব্যবসাটাকে পুরোটাই নষ্ট করে দিয়েছে, তোকে আমি আবার পুনরায় ফের ঠেলে তুলে দেবো। আপনার পরিচয়টা একটু জানাবেন প্লিজ। আমার নাম মাধবী পণ্ডিত, আমি এসেছি টালিগঞ্জ থেকে। তো আপনি
গৌশাস্ত্রীজি ছাড়া অন্য কোথাও গেছিলেন? হ্যাঁ গেছিলাম, গেছি। আমার প্রচুর টাকা নিয়েছে। মেয়ের আমার কাজ কিচ্ছু হয়নি, মেয়ের বিয়ে দিলাম, আবার সে বাবা নতুন করে কাজ করছে। মাঙ্গলিনী ছিল, আর মেয়ের অশান্তি সংসারে, বললো এসব হবে না, ছেলে খুব ভালো বলে বিয়ে দিলাম। বাবা বলছে না, সব ভুল বলেছে। প্রচুর পয়সা নিয়েছে, বাবার কাছে এসছি, ভালো আছে, অনেকটাই ভালো আছে। মেয়ের অনেক কিছু প্রবলেম ছিল আমার, তা মেয়ে সংসারও করবে না বলেছিল। তা বাবা একটা এমনই ওষুধ দিল, বলছে মা আমি যাব, বাবাকে বলো আমাকে একটু ঠিক করে দিতে, আমি ওইখানেই ঘর করবো। আমি চল তাহলে। বা মেয়ে এসছে, আবার চলে যাবে, আগের মাসে নেপালে চলে যাবে। এখন তাহলে সমস্যা মুক্তির রাস্তায়? অনেকটাই মুক্তি, আশা করি আরো মুক্তি হয়ে যাবে আমার। খুবই ভালো বিশ্বাস, মনের কাছে সব কিছু। আচ্ছা, একটা তফাৎ কোথাও একটা খুঁজে পান? অন্যান্য জায়গায় তো অনেক গেছিলেন বললেন, না এখানে তো মন আশা করি গেলেই মনটা ভরে যায়, মনে হয় যেন খুবই ভালো বা কাজ হবে, মনে হয় একটা ভক্তি, মনে হয় সবসময় যেন বাবাকে ডাকি। শুধু মনে হলে তো হবে না, কাজের কাজটাও হতে হবে। কাজ তো হচ্ছেই, কাজ হচ্ছে, ভালোই হচ্ছে। আমারও অসুস্থ, আমরা 5 জনে কাজ করেছি, 5টা ফ্যামিলি, 5 জন কাজ হয়েছে আমাদের। আপনি কোথা থেকে এসেছেন? আমি কলকাতা থেকে এসেছি। আপনার নাম? আমার নাম অরুণ। আপনি এখানে ঠিক এক্স্যাক্ট কি কারণ? আমি এখানে জাস্ট আজকেই প্রথম এলাম। আমার ব্যক্তিগত কয়েকটা কাজ আছে, সেটা করার জন্য বাবা বলেছেন যে কাজ হয়ে যায়, কিন্তু গৌশাস্ত্রীর কয়েকটা কাজ আমরা দেখার পরে আমার মনে হয়েছে কম্পিটেন্ট পার্সন, ওনার কাছে এলে কিছু কাজকর্ম হবে এবং হচ্ছে। আসার পরে উনি যেভাবে আমাকে রিসিভ করেছেন বা কাজ করে দেবো বলেছেন, তাতে আমি খুব কনফিডেন্ট যে কাজ আমার কিছু হবেই। আপনার মতো অসংখ্য মানুষ এখানে উপস্থিত রয়েছেন, তারা কেউ রেজাল্ট পেয়ে গেছেন অলরেডি, আবার কেউ প্রত্যাশায় রয়েছেন। পরিচয় হয়েছে, তারা রেজাল্ট পেয়েছেন এবং তারা খুব খুশি। বাকি যারা এসছেন তাদের দেখেই এসছেন এবং তারাও প্রত্যেকে আশাবাদী যে ওনার দ্বারা তাদের উপকার হবেই। আচ্ছা, আপনি তো একজন শিক্ষিত মানুষ, এখানে বাইরে থেকে না জেনে না বুঝে অনেকেই ভাবতে পারেন যে এখানে আপনাদের মতো মানুষ যারা আছেন তাদেরকে হয়তো কোনোভাবে, এই শব্দটা আমি প্রয়োগ করতে চাইছি না, কিন্তু তারা অনেকেই হয়তো বলে ফেলেন যে হায়ার করে আনা বা কোনোভাবে কনভিন্স করে আনা। এটা কি আপনি বিলিভ করেন? এই আপনার মতো অসংখ্য মানুষ দেখছেন। আমার মনে হয় না যে গৌরশাস্ত্রীর কাছে হবে, তার কারণ আমি 2-3 দিন এসে আমি যা দেখেছি, এখানে যারা আসছেন উইথ সাম প্রপার অবজেক্টিভ, যে আমার একটা কাজ রয়েছে, আমার একটা প্রবলেম রয়েছে, সেটাকে গৌরশাস্ত্রী পারবেন সেটাকে ঠিক করে দিতে। এবং গৌরশাস্ত্রীর সব থেকে বড় কাজ যেটা হচ্ছে, সেটা হচ্ছে এই অসুখ বিসুখ যে ছেলেমেয়েগুলো আসছে আমি দেখছি, তাদের যেভাবে উনি রিসিভ করছেন এবং কাজ করে দিচ্ছেন, প্রায় ওটা মিরাকল। আমি তো আর কারোর কাছে দেখিনি। দিদি, আপনি কোথা থেকে এসেছেন? ফলতা হরিণা থেকে। আপনি কি প্রবলেম নিয়ে এসেছেন? আমার ছেলের হাত দেখানোর জন্য নিয়ে এসেছি, বাবার বিজ্ঞাপনে দেখে ছেলের হাত এখানে নিয়ে এসেছি। আপনি চিকিৎসা করাচ্ছেন, ডাক্তার দেখিয়েছেন? অনেক কিছু করি, তা সত্ত্বেও এখানে কেন এসেছেন? একটা ওই টিভিতে বিজ্ঞাপন দেখে একটা আশা নিয়ে এসেছি যে ওখানে গেলে ভালো হবে। আপনি কোথা থেকে এসেছেন? ফলতা হরিণাঙ্গা থেকে। কোথা থেকে এসেছেন? বীরভূম রামপুরহাট। আচ্ছা, ফার্স্ট টাইম। তো এই ফার্স্ট টাইম এসেছেন, কি করে জানলেন গুরুজি? আমি টিভিতে অ্যাড দেখেছিলাম, টিভিতে অ্যাড দেখে ভালো লেগেছে বলে এসেছি। কি ভালো লেগেছে? ভালো লেগেছে বলে গুরুজি যেসব কাজগুলো করছেন, মানুষের অনেক মুখেই শুনতে পাচ্ছি যে ভালো হয়েছে, তার জন্য আমি এসেছি। মানে কথায় আছে না, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহু, বিশ্বাস করে এসেছি এটা। আমি বর্ধমান পাল্লা রোড থেকে এসেছি। আপনি কোথা থেকে এসেছেন? আমি বাঁকুড়ার থেকে আসছি। আমার নাম অতনু ব্যানার্জি। আপনি স্ট্রেট একটা জিনিস উত্তর দেবেন যে গুরুজি গৌশাস্ত্রীর কাছে কেন আসলেন? উনি মানে টিভিতে দেখেছি, অ্যাড ইয়াতে দেখেছি যে উনি সত্যি মানুষের কাজ করছেন, সেই সূত্রে আমরা আসছি। টিভিতে তো অনেক অ্যাড দেখা যায়, তো বা সেক্ষেত্রে অন্য কোথাও না গিয়ে এখানে কেন আসলেন? এখানে আসছি কারণ দেখছি যে যারা একদম খারাপ এবং চলতে পারেনি তাদেরকে শাস্তি ঠিক করে দিচ্ছেন, সেই সূত্রে আমরা গুরুজির দয়াতে আমরা আসছি। এটা আপনার বিশ্বাস হয়েছিল? হ্যাঁ, বিশ্বাস হয়েছে। বিশ্বাস। আপনার পরিচয়টা একটু প্রথমে। আমার নাম শিখা দত্ত, আমি কলকাতা থেকে আসছি, কলকাতায় আমার দোকান আছে। আপনার চোখে গুরুজি গৌশাস্ত্রী একটু বলবেন কেমন? আমি গুরুর হিসাবে ওনাকে আমি দেখি, ভগবানের স্থানে ওনাকে আমি বসিয়েছি, দ্বিতীয় বাম বাবা। কেন সেই ফলটা আমি পেয়েছি। আচ্ছা, আপনার কোনো ফার্স্ট এক্সপিরিয়েন্স আছে? আপনি অন্য কোথাও গেছিলেন, তারপরে এখানে এসেছেন? হ্যাঁ, আমি অনেক জায়গায় ঘুরেছি, কোথাও আমি ফল পাই। আমার প্রচুর শত্রু আছে, ওনারা বলেছিলেন আমরা শত্রু দমন করে দেবো, কিছুই হয়নি। কিন্তু আমি বাবার কাছে এসেছি, একদিনের মধ্যে আমি ফল পেয়েছি, একদিনে। শাস্ত্রীজি একটা কথা বারে বারে বলেন, অন্য অনেক জায়গায় যদি ব্যর্থ হয়ে যাও, আমার কাছে এসো, আমি রেজাল্ট দেওয়ার চেষ্টা করব। এটা উনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন। বিশ্বাসের সাথে ঠিক একদম কথাটা। তো সেই নিরিখে বলুন, তফাৎটা কি চোখে পড়েছে? তফাৎ অনেক আছে,
যেমন তফাৎ দেখতে পাচ্ছেন কত গরিব দুঃখীরা বাচ্চাগুলো সব নিয়ে এসে কিভাবে বাবার কাছে নিয়ে যাচ্ছে। এবং আমি এতদিন ধরে আসছি, আমি 2 বছরের ওপরে হয়ে গেছে, আরও অনেক বাচ্চা, পঙ্গু বাচ্চা, গরিব দুঃখী যারা ডাক্তার নিজেরা নিঃস্ব হয়ে নিজেদের সন্তানগুলোকে ভালো করার জন্য ডাক্তারের কাছে গেছে, অনেক ওষুধ বুদ্ধি খাইয়েছে, কিছু হয়নি, তারপরে বাবার কাছে এসে বাবার কাছে এসে ভালো হয়েছে। আচ্ছা, একটা একদম প্র্যাকটিক্যাল জায়গায় দাঁড়িয়ে বলুন, মেডিকেল সায়েন্সের পাশাপাশি এই তন্ত্রশক্তির মাধ্যমে এই যে শারীরিক সমস্যাগুলো সুস্থতার একটা কথা অনেকেই বলছেন, আপনিও বলছেন, এটা কতটা বিশ্বাসযোগ্য? অনেকে প্রশ্ন তুলতে পারেন। এটা প্রচন্ড বিশ্বাসযোগ্য জিনিস। এটা ওষুধ বদ্যিতে সারে না, এই তন্ত্র শক্তিতে সারে, যেটা আমরা নিজেরা অনুভব করি, কারণ এগুলো অনেক কিছু আছে যেটা খুলে প্রকাশ্য বলা যাবে না। একটু জানবো আপনার সন্তানের সমস্যাটা কি? আমার সন্তান হওয়ার পর থেকে এখনো বসা শিখিনি, হাঁটা শিখিনি, বসতে পারে, কিছু করতে পারে না, শোয়া থাকে, ছোট বাচ্চা আর কি। মানে ওর 4.5 বছর বয়স হলো। বাবার কাছে আগের অমাবস্যা এসেছিলাম, বাবা বলেছে আমার ছেলে ভালো হয়ে যাবে। তো এখন আবার বাবা ডেকেছে, এসেছি, বাবা বলেছে সামনে অমাবস্যা দিয়ে আমার ছেলে হেঁটে এখানে আসবে আবার। ইমপ্রুভ কিছু চোখে পড়েছে? হ্যাঁ, ইমপ্রুভ আগের থেকে হয়েছে, অনেকটা ইমপ্রুভ হয়েছে। বাবার কাছে ভরসা, বাবা বলেছে আমার ছেলেকে ভালো করে দিবে, বাবাই আমার ছেলেকে ভালো করে দিবে। একটা কথা ছোট্ট করে বলবেন যে ট্রিটমেন্ট মেডিকেল সায়েন্সের অনেক করেছি, অনেক প্রচুর করেছি। হওয়ার পর অসুস্থ ছিল, বলেছে 6 মাস পর সব শিখবে, তারপর তো কিছুই শিখেনি। কলকাতা অনেক জায়গায় দেখিয়েছি, কিছুতেই কিছু ইমপ্রুভ হয়নি। আর অন্য কোনো জ্যোতিষতান্ত্রিক ব্যক্তিত্বের কাছে কোথাও যেয়ে নিয়ে বাবার কাছে এসেছি। কেন ভরসা করে তার কাছেই আসলেন? বাবার টিভি প্রোগ্রাম আমার মাসি দেখেছে, মাসি দেখে এরকম বলেছে বাচ্চা ভালো হয়েছে, মাসির সাথে আমি এসেছি বাবার কাছে। বাবাকে দেখেই ভরসা হয়েছে, বাবা আমার ছেলেকে ভালো করে দেবে। এই যে মানুষের অগাধ আস্থা, এই যে শারীরিক সমস্যার জায়গাতেও মানুষ আপনার উপরে ভরসা রাখছেন, তন্ত্রের উপরে ভরসা রাখছেন, এটা নিয়ে আপনি ঠিক কি বলবেন? আজকে বাচ্চাটির এই ক্রমান্বতিতে সেই একটা উঠে দাঁড়ানোর মতো একটা ঘটনা কোথাও একটা দেখা যাচ্ছে এবং তার মাও সেটা বললেন। আপনি কি বলবেন, এই ঘটনাটাকে কিভাবে ব্যাখ্যা দেবেন? আজকে এই মেয়েটি শিলিগুড়ি থেকে এসছেন, তো ওর মাসিও আমার কাছে নিয়ে এসছেন। তাহলে মাসি যখন আসেন তখন আমি মাসিকে একটা বিরাক্কেল কাজ করে দিয়েছি, যারপরে মাসির ভরসায় আমার কাছে দূরদূরান্ত যারা আসছেন তারা একজন অপরজনকে নিয়ে আসছেন, তিনি ভালো হয়েছেন, পাশের বাড়ির লোককে নিয়ে আসছেন। তো আজকে এই মেয়েটি এসে শিলিগুড়ি থেকে, তো বাচ্চাটা আমাকে সামনের অমাবস্যায় যখন আনলেন তখন বাচ্চাটা একদম বিছনায় শয্যাশায়ী অবস্থায় ফেললেন। তো আমি সামনের অমাবস্যায় আমি ওকে হাফ কাজ এতটা করে দিয়েছি, আর হাফ পায়ের পোর্শনটা সেটা আমি এই অবস্থায় আজকে ঠিক করে দিচ্ছি। আমি তার মাকে ভরসা দিয়েছি আপনার ছেলে এই অবস্থা 10 দিন পর থেকে হেঁটে চলে বেড়াবে, স্কুল কলেজ সব কিছু করবেন, এর দায়িত্ব আমার। তো আমি এই কাজ আজকে দীর্ঘ বছর এই সাধনা লাইনে আমি পাকাপুক্ত অভিজ্ঞ লোক, যে আজকে আমি যে কাজগুলো করে দেখাচ্ছি মিডিয়াতে, এরম ধরনের কোনো সিনিয়র, কোনো জুনিয়র, কোনো কেউ আজ পর্যন্ত দেখাতে পারিনি। কেন? আমি বিদ্যাটা জানি, আমার বংশ এই বিদ্যাটা নিয়েই আমরা এটাই করে আমাদের জীবিকা, এবং আমরা এটাকে নষ্ট করতে চাই না। কেন? বংশ পরম্পরাভাবে আমাদের এইভাবে চলে আসছে। যারা আমি যদি খারাপ কাজ করি তাহলে আমার বংশের নিন্দা, তার জন্যে আমাকে অক্লান্ত পরিশ্রম করে নিষ্ঠাভাবে হোমযজ্ঞ করে আজকে স্পটে যেভাবে বাচ্চাকে দেখাচ্ছি এরকম আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি। তাদের বড় লিপসা লোভ নিয়ে তারা যেভাবে চেম্বার চ্যানেলে বলছেন, তাদের কাছে গিয়ে আপনাদের অর্থটা নষ্ট হয়ে বাচ্চাটাকে আরও শেষ করে ফেলেছে। তো আজকে তাই দর্শক বন্ধু আপনাদের কাছে বলি, এরকম বহু পঙ্গু বাচ্চা ঘরে ঘরে মা বোনরা তারা ট্রিটমেন্ট করাচ্ছেন, বেরো নিয়ে যাচ্ছেন। এমনও আমার কাছে এসেছিলেন এই 6 মাস আগে একজন, যে 8 বছর বিছনা শয্যা চাই, সে 40 মিনিট এখানে ভালো বাড়ি গেছে। তো এই যে দূর দেশ থেকে, বহু দূর থেকে শিলিগুড়ি থেকে মেয়েটি এসছেন বড় ভরসা নিয়ে, আজকে আমার পুরো ভরসায় আমি আর মাকে বলি এই বাচ্চাটা আজকে যেন ভালো হতে পারে। কেন? আপনার সামনেই দেখাচ্ছি, আগেরবার যখন এসেছিল এই বাচ্চাটা একদম দাঁড়াতে বসতেই পারতেন না। তো আজকে আমি হাফ করেছি, আজকে হাফ করবো। এ নিন, এই দেখুন বসছে। এই যে বাবা, আপনার বাড়ি কোথায়? দুর্গাপুর বরজোয়া। তো আজকে ইনিকে যখন নিয়ে এসেছিলেন আমার কাছে 1 মাস আগে, আগের অমাবস্যা, তো এনাকে 4 জন মিলে ধরে নিয়ে এসে আমার খাটের মধ্যে ফেললেন লজে। তখন এনার স্ত্রী, এনার ছেলে পা ধরে কেঁদে বলছিলেন, আমরা বহু জায়গায় 25,000 40,000 দিয়ে কত লাখ টাকা ব্যয় করেছিলেন? প্রায় 2 লাখ টাকা। 2 লাখ টাকা। এক জ্যোতিষের কাছে তিনি এখানে বলছেন উনি নাকি পাশে প্যান্ডেলই যোগ্য করছেন, ওকে 25,000 টাকা দিয়েছেন।
গরু বিক্রি করে, ছাগল বিক্রি করে এই গরিব মানুষ টাকাটা দিয়েছেন। তো আমাকে এই কাহানিগুলো বলার পর আমি বললাম যে কাকা আমার তো কিছু অর্থ লাগবে। তো উনি আমার স্ত্রী পা ধরে কেঁদে বলছেন এখন দেওয়ার মতন কিছু নেই। তবু আমি ফেরাইনি এনাকে, যে আমার একটু সাহায্য যদি ইনি ভালো হতে পারেন সেটা আমি করে দিয়েছি। এনার স্ত্রীকে বলেছি যান 1 মাসের মধ্যে আপনার স্বামী বাজার করবে, হাঁটবে। এই আনন্দে ইনি আরো কান্নাকাটি ছেলে এবং স্ত্রী করলেন যে বাবা এটা হবে। আমি ভেলোর বহু ডাক্তার কবিরাজ আমি 2 থেকে 3 লাখ টাকা জ্যোতিষের পেছনে খরচা করেছি। তো আজকে আপনাদের সামনে লোকটা হেঁটে আসলো 1 মাসের মধ্যে, তাই এই লোকটা আজকে নিজে বললেন। আর সব থেকে বড় আনন্দ লাগলো আমার পরিশ্রমটা করে লোকটাকে ভালো করতে পেরেছি। লোকটা আজকে হেঁটে এসে নিজে ধরে নিজে মুখে বললেন। তো এই বলাটা আজকের পশ্চিমবাংলার বুকে একমাত্র গৌরশাস্ত্রী, যার ঘরে ঘরে নাম। কেন? যে আমি নষ্ট করিনি, পেরেছি ভালো করেছি, না পেরেছি বলেছি পারিনি। তো আজকে এই লোকটি, এনাকে কে ভালো করতে পারতো? পশ্চিমবাংলার বুকে 3 লক্ষ টাকা ইনি গরু বা দলিল বন্ধক এবং কি আর্থিক জায়গা জমি এই যে ইনি বলছে সব বিক্রি করে দিয়েছি। কিন্তু এনার স্ত্রী এনাকে স্বামীকে ভালো করার জন্যে আবার টিভিতে প্রোগ্রাম দেখে আমার কাছে আসাতে আজকে 1 মাসের মধ্যেই স্বামী ভালো। তো এই জায়গাটায় আজকে পশ্চিমবাংলার বুকে যেসব নিন্দে করছেন, যেসব জ্যোতিষরা বসে, এদেরকে অফ করে দেওয়া দরকার। না হলে আগামী দিন এই গরিব মানুষ, অনেক গরিবদের এরা ঠকিয়ে এরা মদ মাংস খাচ্ছেন কিন্তু কাজ দিতে পারছেন না। তাই দর্শক বন্ধু আমি বলবো যে সঠিক জায়গায় যান, সব জায়গায় ঘুরে লাস্টে গৌরশাস্ত্রী আমি আছি আমার বাবার বিদ্যায়। আজকে 36টা বছর এই তারাপীঠে একটা যজ্ঞে মা খুশি হন, সেটা হচ্ছে আমার যজ্ঞে। নিষ্ঠা, কোনো মদ পাবেন না, কোনো মাংস পাবেন না, কোনো নোংরামি পাবেন না। বহু বাচ্চারা কোলের করে বসে রয়েছে, কোলে নিয়ে, তাদের খিদে ঘুম নেই, এখনো রাতভর কাজ করতে হবে। আজকে বকুল অমাবস্যা, এটা ভালো যোগে, ইনি আজকেও ভালো হবে এবং কি কতগুলো বাচ্চা এসছে তারাও ভালো হবে। এবং আমার নিষ্ঠাযোগ্য, আমার কর্ম এবং আমার ভালোবাসা, এটা নিয়ে আমি সব কাজ করতে পেরেছি। আপনার নামটা একটু বলবেন? আমার নাম তপি ঘোষ। আপনার স্বামী যখন সেই অর্থে পঙ্গু হয়ে গেলেন, স্বাভাবিক হাঁটা চলা, কোনোভাবে স্বাভাবিক কাজকর্ম করতে পারছিলেন না, সেই সময়টায় আপনারা কতটা কষ্টে ছিলেন? অনেক কষ্ট, বহু কষ্ট। মনে করো কোনো চলতে পারছিল না, কোনো জায়গায় যেতে পারছিল না, ঘরে বসে এমনি বকাবকি করতো। 5 জনাকার মুখে শুনেছি যে এখানে অনেকই ভালো হচ্ছে। আচ্ছা, অনেকে বলেন যে এই যে আপনাদের মতামত সেটা নাকি শিখিয়ে পড়িয়ে দেওয়া, আপনাকে কি কিছু শিখিয়ে দেওয়া হয়েছে এই ধরনের কথা বলতে, না আপনাদের এই ঘটনাটাই শেখান? না বাবা, কেউ শিখেই পুড়েই দেয়নি। এইটাই বলছি যে যেটুকু আমাদের ভালো হয়েছে সেই ঘটনাটুকুনি বলছি। আজকে এই ভদ্রলোক বাড়ি কোথা দাদা আপনার? শিলিগুড়ি থেকে এসছেন। তো এনার স্ত্রী, এনার ছেলে, এনার বউ সব এসছেন। এসে আমাকে বলছেন যে আজকে ইনি যে একটা রেলের ড্রাইভার, এনাকে মেডিকেলে আনফিট করে দিয়েছেন, এনাকে বসিয়ে দিয়েছেন। কারণ হচ্ছে বুক থেকে নিয়ে পেট পর্যন্ত নাকি রোগে ভরা। তো ইনি গাড়ি ড্রাইভারিং করতে পারছিলেন না। তো উনি আমার কাছে এসে বললেন ভেলোরের টিকিট কাটা আছে, আমি যাব, আমার কত টাকা খরচা হবে বলে 3 লাখ টাকা উনি খরচা অলরেডি জমা দিয়ে দিয়েছেন। তো আমি এনাকে বললাম আপনি আমাকে সামান্য কিছু দিন, আপনার এই ট্রিটমেন্ট আমি করে দিচ্ছি, আর জয়েন্ট করুন। 20 বছর সার্ভিস আছে, 20 বছর আর গাড়ি চালান, এ দায়িত্ব আমি নিচ্ছি। সামনের মাসে আসার পর এনাকে যা দিলাম, দেওয়ার পর উনি ফিট হয়ে গেছেন, চাকরিতে জয়েন করেছেন। এবং আজকে আমি ওনাকে ডাকিনি, উনি এমনি এসেছেন আমার যজ্ঞে আহুতি দিতে এবং আমাকে জানাতে। আপনি নিজে বলুন যে আপনি কতটা ফল পেয়েছেন। দেখেন, আমি তো আগে তো খুবই চলতে অসুবিধা হতো, বুকে খুব ব্যথা করতো, আমি চলতে পারতাম না। তারপরে গুরুজির কাছে এসে আমি খুব সুস্থ হয়েছি। এখন আমি চলাফেরা করতে পারছি, হাট বাজার সবই করতে পারছি, এমনকি সাইকেল দিয়েও ছুটছি। ওনার ভরসা দেখছি, আমি টিভিতে দেখেছিলাম, দেখার পরে বা মানুষের কাছেও শুনেছি যে আপনি ওনার কাছে যান, একমাত্র ওনার কাছে গেলে সুস্থ হবেন। এর আগে অন্য কোথাও গেছিলেন? অন্য কাছে গেছিলাম তো হলো না। আমাদের এখানেই আছে আরো জ্যোতিষে আছে, গিয়েছিলাম, কিছুই হলো না, শুধু টাকা চলে গেল। তারপরে এনার কাছে আসার পর থেকে আমি এখন সুস্থ আছি।